কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে আমি 1 মিনিট বাংলা সাহিত্যের কিছু ক্লাস নিচ্ছি। আজকে ভাবলাম একটু বড় করে নেই। আজকে 45 বিসিএস এর আপনার বাংলা লিটারেচারের প্রশ্নটা আমরা দেখি। দেখি কয়টা দেখতে পারি আরকি। যাই হোক, আজকে আপনাদের ভিডিওর সাথে হচ্ছে আমার সাথে আছে আমাদের ক্যাট সিম্বা। যাই হোক, সে এসে বসে পড়ছে এবং বেরোচ্ছে না। যাই হোক, কিছু নয়েজ পাইতে পারেন তার জন্য। দেখেন, চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? বিকজ এটা কিন্তু খুবই একটা বেসিক প্রশ্ন ছিল। 45টা আমার জন্য খুবই একটা মানে ইমোশনাল বিসিএস। তো চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধ কুমার বাগচি। এটা কিন্তু খুব ইজি একটা প্রশ্ন। এটা সব ইয়াতেই ছিল, মানে সব বইই ছিল এটা। কেউ আশা করি সবাই পারছেন। যাক, দেখেন 1938 সালে হচ্ছে অনুবাদ আবিষ্কার এবং প্রকাশ করেন ডক্টর প্রমোদ কুমার বাগচি। তারপর হচ্ছে আচ্ছা, যতীন্দ্রমোহন বাগচি হচ্ছে একজন বাঙালি কবি ছিল এবং সম্পাদক ছিল। তার বিখ্যাত কবিতা হচ্ছে কাজলা দিদি, যেটা আমরা জানি। ঠিক আছে, প্রথম এলিজি ছিল অন্ধবধূ। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, দেখি আমরা যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ মূলত হচ্ছে গানের বা কবিতার সংকলন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে এটা নেপালের রাজ গ্রন্থাগার থেকে হচ্ছে 1907 সালে এটা আপনি আবিষ্কার করেন। এটা নিয়ে অনেক ডেটা আছে, অনেক ক্লাসে পড়াই। যাক, আমরা দেখি গীতগোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিল? লক্ষণ সেনের সভাকবি ছিল। এটা সম্ভবত, হ্যাঁ, এটা আমিও পারি নাই, মানে কনফিউজড হয়ে গেছিলাম যখন পরীক্ষা দিচ্ছিলাম আর কি। 23-এ পরীক্ষা হয়েছে না এটা? যাই হোক, দেখেন, জয়দেব ছিল লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের একজন। জয়দেব ছাড়া অপর চারজন ছিলেন হচ্ছে গোবর্ধন আচার্য, শরণ ধৈ এবং হচ্ছে আপনার ওপা ওপা সরি ওমাপতিধর। কারো কারো মতে তিনি ছিলেন হচ্ছে কিছুকাল, আপনার লাগবে না এগুলো আমাদের। জয়দেব সংস্কৃত কবি। জয়দেবের আপনার গীতগোবিন্দমটা মূলত হচ্ছে খুবই ফেমাস, তো এই জন্য এটা চলে আসছে। ঠিক আছে। যাই হোক, দেখেন এখানে ডিটেলস আমার মনে হয় না পড়তে হবে। তারপর হচ্ছে কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। ঠিক আছে। 45-এর কোশ্চেনটা কিন্তু তখনকার কোশ্চেন হিসেবে খুবই কঠিন ছিল। এখন তো ধরেন আপনার অপশন পেয়ে যাচ্ছেন, পড়তে পড়তে আরও ডিটেলস পড়তেছেন, বাট তখন তো আমাদের জন্য ফার্স্ট টাইমে খুবই টাফ কোশ্চেন ছিল। যে এক যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন হচ্ছে ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষাটা নিয়ে আপনার ডিটেলসে পড়তে হবে, এবং এটা খুব সুন্দর করে লেখা আছে মাহবুবুল হক স্যারের যে বাংলা বইটা আছে, বাংলা সাহিত্য বা সামথিং, বইটার নামটা ঠিক খেয়াল নাই আমার কাছে, বইটা বসে আছে কাছে। বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুর রহমান, খুবই ভালো একটা ওইখানে ডিটেলস লেখা আছে আর কি। দেখেন, বাংলাদেশের প্রথম ব্রজবুলি পদ রচনা করেন যশোরাজ খান। বাংলা ছাড়া আসাম উড়িষ্যাতেও আপনার ব্রজবুলি বেশ চর্চা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, দেখেন যে তাহলে ব্রজবুলি ভাষা নিয়ে আমাদের জানতে হবে আর কি। ঠিক আছে। এটা হচ্ছে আপনার হচ্ছে এক ধরনের কৃত্রিম কবি ভাষা। ঠিক আছে। বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণ হলো ব্রজবুলি ভাষা। ঠিক আছে, যা মিথিলা উপভাষা নামে পরিচিত। এবং হচ্ছে আপনার ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ অবাঙ্গালী কবি হচ্ছে বিদ্যাপতি। শ্রেষ্ঠ বাঙালি কবি ছিল হচ্ছে গোবিন্দ দাস কবিরাজ। ঠিক আছে, গোবিন্দ দাস কবিরাজ। আচ্ছা, আপনার ইয়া আছে না ওই যে মম মরণ রে তুহু শ্যাম সম, এটা কিন্তু ব্রজবুলি ভাষায় লেখা। এটাও আসছিল, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন। ঠিক আছে, ওই যে ভানু সিংয়ের পদাবলিতে আছে। নিচে কোনজন আপনার যুদ্ধকাব্যের রচয়িতা নন? হ্যাঁ, সৈয়দ নুরুদ্দিন। দেখেন, মধ্যযুগে বাংলা সাহিত্যের মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধ বিগ্রহ বিষয়ক কাব্য হলো জঙ্গনামা, এটা আমরা জানি। হ্যাঁ, আপনার হচ্ছে ফার্সি জঙ্গ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, আর জঙ্গনামা মানে হচ্ছে যুদ্ধ বিষয়ক গ্রন্থ আর কি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার স্বজনদের যুদ্ধই হচ্ছে এই কাব্যের মূল বিষয়, মূলত কার বলা থাকে এখানে? দেখেন, জঙ্গনামা কাব্য দ্বারা উল্লেখযোগ্য কবির নাম হলো আপনার দৌলতজি, বাহরাম খান, সৈয়দ সুলতান, সাবিরিদ খান, হ্যাঁ, শেখ ফয়জুল্লাহ, ফকির গরিবুল্লাহ, মুহাম্মদ খান, তারপর হচ্ছে শেরবাজ, মামুদ। তো দেখেন, অনেকজন রাইটার আছে। এটাও কিন্তু একটা কনফিউশনাল একটা কোশ্চেন ছিল ভাই। হুট করে দেখবেন যে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন একদম, একদমই মানে খুবই মেমোরাইজিং পাওয়ার ছাড়া দেখা যাচ্ছে এটা মানে পাওয়ার টাফ আর কি। কবি জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ কোনটা? রসুল বিজয়। জয়নুদ্দিন হচ্ছে রসুল বিজয়। এটা যদিও হচ্ছে আপনার, দেখেন আপনি যদি কনফিউজড হন তাও রসুল বিজয় আর রসুল চরিত্র নিয়ে কনফিউজড হন। মক্কা বিজয়, মক্কা নামা নিয়ে কিন্তু আমরা আসলে কোনো আর্টিকেল পড়ি নাই। ঠিক আছে। তো যেহেতু হচ্ছে আমরা পড়ি নাই, সেহেতু হচ্ছে আপনি কিনা কনফিউজড হবেন না, মানে কনফিউজড হওয়ার চান্স কম আর কি। বুঝছেন? তাহলে এই দুটো নিয়ে দেখা যাচ্ছে আমরা কনফিউজড হবো। আমরা কনফিউজড হলে রসুল বিজয় আর রসুল চরিত্র নিয়ে হবো, তার মধ্যে অ্যান্সার রসুল বিজয়।
দেখেন বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতাকে এর চেয়ে বিনয় ঘোষ, এটাও আমি পারি নাই। আমার 45-এ আপনার প্রিলিতে আসে হচ্ছে 131 থেকে 135-এর মতো আর কি। তো আমার প্ল্যান ছিল হচ্ছে 140 তোলা। তার মধ্যে হচ্ছে আমি বাংলা সাহিত্যে ধরে রাখছিলাম 12, মানে খুব ভালো প্রিপারেশন ছিল। হুট করে যখন পরীক্ষা দিতে যায় আমাদের কাটমার্ক খুবই ফল করে 45, আপনারা জানেন। তো দেখি হচ্ছে লিটারেচার খুবই টাফ আসছে, জিকে দিয়ে আবার মোটামুটি কাভার করে দেওয়া গেছে আর কি। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, শুধু একটা সাবজেক্টে বা দুইটা তিনটা সাবজেক্টে বস হয়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। ঠিক আছে, আমাদের একটা বড় সমস্যা যে আমরা বস হইতে চাই একটা বা দুইটা সাবজেক্টে, বুঝছেন? এটা একটা বড় সমস্যা। আপনি কি করবেন জানেন, মানে হয় হ্যাঁ, আপনার দুই একটা সাবজেক্টে ম্যাথে আপনি ভালো, ঠিক আছে, ম্যাথে ভালো, সেই জন্য ম্যাথে ধরেন আপনি 15-তে বা 20-এ 20 পাইলেন, সেটা গুড। কিন্তু আপনি ট্রাই করবেন কি জানেন, যে ধরেন ম্যাথে যদি আপনি অ্যাটলিস্ট 20-এ 18 পাওয়ার মতো আপনার ক্যাপাবিলিটি থাকে, আপনি ট্রাই করবেন, যেটা আপনি পারেন না, ধরেন আপনি সায়েন্স, ধরেন আপনি ইথিক্সই পারেন না, ইথিক্সে অন্তত আপনার 15-তে হচ্ছে আপনার 8-9 পাওয়া লাগবে। মানে আমার মানে একটাই হচ্ছে কথা বারবার সবাইকে বলি, সেটা হচ্ছে আপনি কোনো সাবজেক্টে 100% প্রিপারেশন নেবেন, আবার কোনোটায় আপনি 30% প্রিপারেশন নেবেন, খুবই বাজে স্ট্র্যাটেজি ফর বিসিএস। আপনাকে যেটা করতে হবে, সব সাবজেক্টের 60-70% নেন, দেখবেন হয়ে যাবে। রিটেন প্লিজ সব জায়গাতেই সেম, 70% রিটেনের জন্য অনেক মার্কস, ঠিক আছে? 1000-এ 70% মার্কস তোলা মানে ভাই এটা পাগলামি, ঠিক আছে? যেমন হচ্ছে তাহলে আপনার বাংলাতে 140, ইংলিশে 140, বাংলাদেশে 140, এইটা পাইলে তো তাই আপনাকে মানে পুরস্কার দেওয়া হবে, এটা পসিবল না। তো 70% প্রিপারেশন নেওয়ার ট্রাই করেন, বাট সব সাবজেক্টে নেবেন, কোনোটায় 100 কোনোটায় হচ্ছে 10, এরকম হলে হবে না। দেখেন বিদ্যাসাগর বাঙালি সমাজ গ্রন্থের রচিত হচ্ছে বিনয় ঘোষ, কেমন? বিনয় ঘোষ বাংলা ভাষা এবং আপনার লোক সংস্কৃতির গবেষক বিনয় ঘোষের জন্ম কলকাতায়, তবে পৈতৃক নিবাস ছিল যশোরে, তার ছদ্মনাম ছিল কাল পেঁচা। এটা পরীক্ষায় ধরেন আসতে পারে। বিশেষের প্রশ্নগুলো হয় কি একই টপিক থেকে আসে, ঘুরে ফিরে আসে, ঠিক আছে? কাল পেঁচা তিনি মার্ক্সবাদী বিষয়ে ছিলেন, তার রচনায় মার্ক্সবাদের জীবনাদর্শ আপনার লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক রাজনীতি, সোভিয়েত সভ্যতা, এগুলো আর লাগবে না আমাদের। তাহলে ওনার গবেষণা গ্রন্থ হচ্ছে আপনার হচ্ছেন বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, বিদ্রোহী ডি রোজারিও, ওনাকে নিয়ে কিন্তু রিটেনের প্রশ্ন আসে। মধ্যবিত্ত বিদ্রোহ, শিল্প সংস্কৃতি ও সমাজ, মেট্রোপলিটন মন, নামটা সুন্দর আছে কিন্তু, ঠিক আছে, কয়েকটা দেখলে হবে। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখি আমরা, বিনয় ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর বক্তৃতার প্রথম বক্তা ছিলেন। প্রথম আপনার সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে, এটা তো মোটামুটি পারবেন, ঈশ্বরানন্দ বিদ্যাসাগর। দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের আপনার শব্দ আপনার সাজুজ্য আবিষ্কারক, বাক্য কাঠামো সংস্কার করেন, কর্তা ক্রিয়াপদ এবং ক্রিয়া এবং কর্মের মধ্যে যথাযথ মানে স্থান নির্ধারণ করে দেন। মানে এইটা তো আপনি মূলত রিটেন যখন দিবেন তখন ওই যে বাংলা সাহিত্যে বিদ্যাসাগরের যে অবদান সেটা জানতে পারবেন। যেমন আপনার অ্যালফাবেটগুলোর বর্ণমালাগুলো, অ্যালফাবেটে হচ্ছে আপনার কোনটার পরে কোনটা বসবে, এটা কিন্তু বিদ্যাসাগর ঠিক করে দেন আর কি। অনেক মানে ওনার অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে বাংলা সাহিত্যে আর কি। এছাড়া জ্যোতিচিহ্ন, শ্বাসজ্যোতি, জ্যোতিচিহ্ন সমন্বয় ঘটান এবং হচ্ছে পাঠক যাতে সহজেই দেখতে পারে তার জন্য ইংরেজি রীতি থেকে আপনার জ্যোতিচিহ্নগুলো নিয়ে আসেন, ঠিক আছে? যাক, বাংলায় আপনার হচ্ছে অনেক কিছু লিখছে আর কি। রাজা রামমোহন রায় হচ্ছে প্রথম বাঙালি হিসেবে তিনি আপনার বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন, হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, এবং 1823 সালে হচ্ছে তিনি কিন্তু প্রেস অর্ডিন্যান্সের বিরুদ্ধে আন্দোলন করেন, এটা ওনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর তো আপনারা জানেন, হ্যাঁ, ফোর্ট উইলিয়াম কলেজে আপনার উনি হচ্ছেন পণ্ডিত ছিলেন, এবং হচ্ছে 32 সিংহাসন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার হিতোপদেশ, হ্যাঁ, বেদান্ত বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা ইত্যাদি লিখেন আর কি। বঙ্কিমের কথা তো আসলে বলে শেষ করা যাবে না, এটা পরে দেখা যাবে। ঠিক আছে, পেরিচিত মিত্রের আলাদা করে দুলাল হচ্ছে গ্রন্থাগারের প্রথম প্রকাশিত হচ্ছে 1858 সালে। এটা গ্রন্থাগারে দেওয়ার মানে যদি 1857 যদি তাহলে কনফিউজ ছিলেন, 1858 হয়তো কোনো কনফিউশনের কিছু না, এটা কিন্তু ইয়ার কোশ্চেন চলে আসছে। সো অ্যাকচুয়ালি হচ্ছে ওনার মাসিক পত্রিকা, ওনার একটা মাসিক পত্রিকা ছিল, সেই পত্রিকাতে উনি হচ্ছে ওই এটা হচ্ছে আপনার খণ্ড খণ্ড করে পাবলিশ করেন আর কি, ঠিক আছে? পরবর্তী সময় এটা যখন মোটামুটি পপুলার হয়, উনি একটা বই আকারে পাবলিশ করেন 1858 সালে, ঠিক আছে? ওনাকে কিন্তু আপনার কী বলা হয়, ডিফেন্স অফ বেঙ্গল উপাধি দিচ্ছে হচ্ছে পাদ্রি লং, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মতিলাল, ঠক চাচা, রামলাল, ঠিক আছে? তারপর দেখেন শচীন দামিনী, এটা মানে দামিনী অর্থে কি, এটা হচ্ছে আপনার পরীক্ষার একটা কোশ্চেন, দামিনী, এটা হচ্ছে কমেন্ট করে জানাবেন। শচীন দামিনী, দামিনী দামিনী দিয়ে বোঝা যাচ্ছে, হ্যাঁ, কোন উপন্যাসের চরিত্র হচ্ছে চতুরঙ্গ।
শচীন দামিনী শ্রীবিলাস চতুরঙ্গ। তো এটাও একদম কমন থেকে আসছে, ওটা এরকম না। তাহলে দেখেন চার অধ্যায় আছে এলা ইন্দ্রনাথ, ঠিক আছে, অতীন্দ্রনাথ। নৌকাডুবিতে আছে রমেশ কমলা। তারপরে হচ্ছে ঘরে বাড়ি নিখিলেশ বিমলা সন্দীপ, এটা আমাদের দেখা যায় খুবই কমন, ঘরে বাড়ি নিখিলেশ বিমলা সন্দীপ। তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, ঠিক আছে। এটা কার কবিতার লাইন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত, কেমন? ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতার লাইনগুলো কিন্তু পরীক্ষায় আসে, ওনার খুব সুন্দর সুন্দর কবিতা লাইন আছে, ঠিক আছে। লক্ষ্মী মেয়ে যারা ছিল তারা এখন চড়ছে ঘোড়ায়, ঠ্যাস মেরে বসে গিয়ে বিবিদের ঘেসে। আরও কয়েকটা ছিল, এই মুহূর্তে মাথায় আসতেছে না আমার। ওনাকে যুগসন্ধিকালের কবি বলা হয়। মূলত ভারতচন্দ্র যে 1760 সালে মারা যান এবং তার 100 বছর 1860 পর্যন্ত যে সময়টা যুগসন্ধিকাল, সেই সময়ে মূলত হচ্ছে ওই সময়ের মধ্যে ওনার জন্ম, এই সময়ের মধ্যে ওনার মৃত্যু, এই জন্য ওনাকে যুগসন্ধিকালের কবি বলা হয়। ওনার লেখার মধ্যে মূলত আপনার স্ববিরোধিতা পাওয়া যায়, এই জন্য ওকে স্ববিরোধিতার কবিও বলা হয়, ঠিক আছে। ওনাকে কিন্তু অনেক পড়তে হয় আপনার, তো আপনারা আশা করি আমার ক্লাসগুলো করেছেন। যাই হোক, দেখি আমরা মা তুমি মা কল্পতরু, তোম আমরা সব পোষাকগুলো হচ্ছে আপনার মহারানী ভিক্টোরিয়াকে উদ্দেশ্য করে রচিত, ঠিক আছে। মহারানী ভিক্টোরিয়াকে উদ্দেশ্য করে রচিত। তারপর হচ্ছে কবিতাটি কবি নীলকর কবিতার অংশবিশেষ, নীলকর, এটাও পড়তে পারেন। আচ্ছা, কল্পতরু অর্থ হচ্ছে কল্পবৃক্ষ। দেখেন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম আপনার দৈনিক হচ্ছে সংবাদ প্রভাকর, এটার সম্পাদক ছিল হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। দেখেন, রঙ্গলাল হচ্ছে স্বাধীনতাহীনতা কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, তারপর হচ্ছে শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়, এটা একটা কবিতা ছিল, কেমন মনে আছে আশা করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় গুণীজন, হ্যাঁ। এই যে এটা কিন্তু আমরা এখনো বলি যে ফলবতী বৃক্ষই আপনার কি নত হয়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে আপনার বল না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে, হ্যাঁ, পড়তে পারেন। মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হচ্ছে হিন্দু মুসলিম বিরোধ, ঠিক আছে, গোজীবন। এবং গোজীবনটা কিন্তু আপনার কি করা হয়েছে পরবর্তী সময়ে, এটা বাজার থেকে এই আপনার হচ্ছে উঠে নেওয়া হয়, এটা নিয়ে সম্ভবত একটা মামলা হয়। দেখেন, ওকে ফাইন, আমাদের সিম্বা হচ্ছে সবাই ইন্সপেকশন করা শুরু করে দিয়েছে, ও আসলে মানে বদ্ধ রুমে থাকতে পারে না, দরজা লক করে ভিডিও বানাচ্ছে তো। যাই হোক, আপনারা হচ্ছেন এটা একটা প্রতিক্রিয়ার জন্ম দেয় আর কি, ঠিক আছে। প্রতিবাদ করেন, তারপর লেখকের পরে আপনার মামলায় জড়িয়ে পড়তে হয় আর কি, তারপর এটা বাজার থেকে প্রত্যাহার করে নেন, ঠিক আছে। ফাঁস কাগজ, এ কি, এর উপায় কি, এগুলো হচ্ছে ওনার প্রহসন। উনি কিন্তু আপনার হচ্ছেন বাংলাদেশের মুসলিম রাইটার হিসেবে বেশ সব কিছুই প্রথম প্রথম নাটক রচয়িতা, উপন্যাস রচয়িতা, হ্যান ত্যান, ঠিক আছে। উনি খুবই গুরুত্বপূর্ণ মোশাররফ হোসেন, ঠিক আছে। মানে মীর মোশাররফ হোসেন খুবই গুরুত্বপূর্ণ হয়, এটা পড়তে হয় খুবই ইম্পর্টেন্স দিয়ে, আমরা যারা ক্লাস করছেন তারা বুঝছেন। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? উনি 16 বছর বয়সে, এটা নিয়ে তো প্রচুরটা মারামারি হয়ে গেছিলো আর কি, যে কত বছর বয়সে আপনার মোট ছোট গল্প হচ্ছে 119টি। প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা, প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী, এবং শেষটা পরীক্ষায় আসে, শেষটা হচ্ছে মুসলমানের গল্প, ঠিক আছে। নিচে কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? এটা হচ্ছে ইছামতি, ঠিক আছে। তাহলে বিভূতিভূষণের গল্পগ্রন্থ হচ্ছে আপনার হচ্ছে মৌরিফুল, যাত্রাদল, মেঘমাল্লার। ইছামতি বিভূতিভূষণ রচিত শেষ উপন্যাস, এর লেখক রবীন্দ্র লাগবে এটা আমাদের। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, এগুলো তো আমরা জানি, সেই বিখ্যাত বিখ্যাত কিছু বই আর কি, তা আশা করি সবাই পড়ে ফেলছেন, হ্যাঁ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রসিদ্ধ উপন্যাস। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংগৃহীত করা হয়েছে? রুদ্রমঙ্গল। হ্যাঁ, এটা কিন্তু কঠিন প্রশ্নই। দেখেন, রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলামের রচিত একটি প্রবন্ধ গ্রন্থ হচ্ছে রুদ্রমঙ্গল। এখানে মোট 8টা প্রবন্ধের স্থান পেয়েছে আর কি। রুদ্রমঙ্গল, আমার পথ, মহরম, বিষবাণী, ক্ষুদিরামের মা, ধূমকেতুর পথ, মন্দির ও মসজিদ, হিন্দু মুসলমান। তাহলে জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতার হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন? ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। এটাও একটু টাফ কোশ্চেন, 45 কোশ্চেনটা টাফ হয়েছে আসলে। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? ঠিক আছে, শেখ কামালকে তো লাগবে না। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? হচ্ছে গাইবান্ধায়, ঠিক আছে। চিলেকোঠায় সেপাই, প্রথম উপন্যাস খোয়াবনামা হচ্ছে তেবাং আন্দোলন ভিত্তিক, ঠিক আছে। গল্পগ্রন্থ খুব মজা লাগে আমার গল্পগ্রন্থ। দুধে উৎপাত, অন্য ঘরে অন্নস্বর, দুজকের ওম, খোয়ারি, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। গল্প হচ্ছে রেইনকোট, ঠিক আছে। আপনার এটা কিন্তু একটা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা গল্প। ফেরারি, মিলিহাতে স্ট্রেন গান, ফোড়া, অপঘাত, নিরুদ্দেশ, যাত্রা, ঠিক আছে। প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি ভাঙা সেতু, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আখতারুজ্জামান ইলিয়াস আমাদের জন্য।
ওকে, মাইকেল মধুসূদন দত্তের প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে কোন বাংলা ছন্দের আপনার নবরূপায়ণ? সেটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। ঠিক আছে। আচ্ছা, ব্ল্যাঙ্ক ভার্সের আপনার হচ্ছেন প্রবক্তা কিন্তু হচ্ছে বাংলায় মাইকেল মধুসূদন দত্ত, এটা আপনারা জানেন। তার বুক তার বাংলাদেশের হৃদয়, নামটা খুব সুন্দর না ভাই? শামসুর রহমান, এটা পারছেন আশা করি সবাই। বুক তার বাংলাদেশের হৃদয়, আপনার হচ্ছে শামসুর রহমান। আচ্ছা, ওনার হচ্ছে সৈয়দ শামসুল হক হচ্ছে উনি সবচেয়ে কম বয়সে আপনার বাংলা একাডেমি পুরস্কার পায় সম্ভবত 29 বছর বয়সে। পরনে গহীন ভিতর, আমি জন্মগ্রহণ করিনি, একদা এক রাজ্যে, কারণে কারণে তোমারই সন্ধানে। ঠিক আছে। তারপর হচ্ছে হাসান হাফিজুর রহমানের হচ্ছে, হাসান হাফিজুর রহমান অত বেশি গুরুত্বপূর্ণ না, সুকর্ত তরবারিটা পড়তে পারেন, যখন উদ্ধত সঙ্গীতটাও পড়তে পারেন। ঠিক আছে। আহসান হাবিব খুব সুন্দর, রাত্রি শেষ, ছায়া হরিণ, দুই হাতে দুই আদিম পাথর, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার বিদীর্ণ দর্পণের মুখ, হ্যাঁ। দূর দূরে দিনলিপিটা হচ্ছে আপনার আবুল ফজলের, দূর দিনের দিনলিপি, এটাও ধরেন অত বেশি পড়া হয় নাই তো, হুট করে চলে আসছে টাইপ মনে হয়েছিল আর কি। তাহলে দেখেন, আবুল ফজল 1903 সালে জন্মগ্রহণ করেন, সাতকানিয়াতে তার জন্ম। তারপর ওনার উপন্যাসের চৌচির, রাঙা প্রভাত, রাঙা প্রভাতটা আমরা পড়ি মুহূর্ত, আবুল ফজল হচ্ছে রাঙা প্রভাত, তার মধ্যে একটা আছে দূর দিনের দিনলিপি। যাই হোক, এই হচ্ছে আমাদের 45 প্রিলির টোটাল বাংলা সাহিত্য পার্টটা। আশা করি আমরা বাকি বিসিএস এর প্রশ্নগুলো আস্তে আস্তে সলভ করে ফেলবো আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।